কসমোলজিকে একটু লিঙ্ক করছে সেটা শিখবে, এবং কসমোলজির ক্ষেত্রে গ্র্যাভিটির এত বড় রোল কেন সেটাও শিখবে। দেখো তোমরা যখন, আমরা কি বলেছিলাম আগের দিন যখন কসমোলজি শুরু হলো, আমি বলেছিলাম দুটো কথা, যে ওখানে দুটো প্রিন্সিপাল খুবই ইম্পর্টেন্ট। একটা প্রিন্সিপাল হচ্ছে যে ওটা হোমোজিনিয়াস এবং আইসোট্রপিক হবে, আর দ্বিতীয় প্রিন্সিপাল হলো যে এই হোমোজিনিটি আর আইসোট্রপি তখনই ভ্যালিড যখন আমরা লার্জ স্কেলে ইউনিভার্সটাকে দেখছি। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের যে ফোর্স গুলো, আমরা ক ধরনের ফোর্স জানি, কি কি ফোর্স জানো বলো? তো উইক ফোর্স, স্ট্রং ফোর্স, গ্র্যাভিটেশন, গ্র্যাভিটেশনাল ফোর্স, ইলেক্ট্রোম্যাগনেটিক ফোর্স। ইলেক্ট্রোম্যাগনেটিক ফোর্স, উইক ফোর্স আর স্ট্রং ফোর্স। আর নিউক্লিয়ার ফোর্সটা, নিউক্লিয়ার ফোর্সটা কি ধরনের ফোর্স? স্ট্রং ফোর্সের আন্ডারে পড়ছে। স্ট্রং ফোর্সের আন্ডারে পড়ছে। এবার কি হয়, যখন তুমি খুব শর্ট রেঞ্জের স্কেলে কাজ করছো, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই উইক এবং যে স্ট্রং ফোর্স গুলো, নিউক্লিয়ার ফোর্স, তারা খুব বেশিভাবে ভ্যালিড হয়। এবং এই উইক ফোর্স গুলো একটা লেন্থ ধরো 10⁻, মোটামুটি -18 মিটার আর তার থেকে কম, এই রেঞ্জে ভ্যালিড হয়, বা 10⁻⁻15 মিটার এরকম। কিন্তু গ্র্যাভিটি বা ইলেকট্রোম্যাগনেটিজম, যেটা এই দুটো ফোর্স, গ্র্যাভিটি আর ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, এরা হচ্ছে লং রেঞ্জ ফোর্স। তো কোথাও একটু লিখে রাখো যে গ্র্যাভিটি আর ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সেস আর লং রেঞ্জ ফোর্স, where nuclear forces are short range force। এটা লিখে রাখো। গ্র্যাভিটি আর ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স তারা হচ্ছে লং রেঞ্জ ফোর্স, কিন্তু কি বলে, নিউক্লিয়ার ফোর্স যেটা, সেটা হচ্ছে শর্ট রেঞ্জ ফোর্স এবং স্ট্রং ফোর্স। লেখা হয়েছে? এবার কি হয়, যখন আমরা লার্জ স্কেলে দেখছি, সেক্ষেত্রে ইউনিভার্সটাও আমাদের কাছে একটা গোটা অ্যাটমেরই সমান, এবং তার তখন কি হবে, সেটা ইলেকট্রিক্যালি নিউট্রাল হবে, অর্থাৎ চার্জ ব্যালেন্স থাকবে। সো ইফ উই কনজিউম দ্য ইউনিভার্স মেজার্ড ইন লার্জ স্কেল, দেন দ্য ইউনিভার্স ইজ কি হবে বলো, নিউট্রাল হবে, ইলেকট্রিক্যালি নিউট্রাল। অ্যান্ড ইন দ্যাট কেস দেয়ার এক্সিস্ট নো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অন লার্জ স্কেল। অর্থাৎ আমি যখন লার্জ স্কেলে দেখতে চলেছি ইউনিভার্সকে, তখন কিন্তু সেই কসমোলজিক্যাল স্কেলে ফেললে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সেরও আর কোনো ইনফ্লুয়েন্স থাকে না। তাহলে একমাত্র যেই ফোর্সটা, গ্র্যাভিটেশনাল ফোর্স কিন্তু খুব উইক ফোর্স, কিন্তু লং রেঞ্জে গিয়ে সেটাই এফেক্টিভ ফোর্সে পরিণত হয়। এবং তাই কসমোলজিতে এই জিটিআর এবং এই গ্র্যাভিটি, এদের অবদান অনেক বেশি। সো বোঝা গেল আমি কি বললাম? এখানে দেখো রেঞ্জ গুলো দেওয়া রয়েছে, যে উইক ফোর্সের ক্ষেত্রে কত মিটার, স্ট্রং এর ক্ষেত্রে কত মিটার, ইএম এবং গ্র্যাভিটেশনাল কিসে কিসে ভ্যালিড অ্যান্ড অল। সো আমি যেটা বলতে চাইলাম সেটা হচ্ছে, কনক্লুশন হচ্ছে যে যখন আমরা কসমোলজিক্যাল একটা লার্জ স্কেলে কথা বলছি, তখন সেক্ষেত্রে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের কোনো ভূমিকা থাকবে না। Moreover, the intergalactic magnetic fields are sufficiently small that the magnetic forces are also negligibly tiny on cosmological scales। অর্থাৎ ওই যে ইউনিভার্স, তার পাশের আশেপাশের যে ম্যাগনেটিক ফিল্ডের এফেক্ট গুলো, সেগুলো আমরা নেগলেক্ট করতে পারবো। বাট এখানে কে থাকবে? এখানে গ্র্যাভিটি, উইচ ইজ উইকেস্ট অ্যামং অল, সমস্ত ফোর্সের মধ্যে সব থেকে বেশি উইক ফোর্স হচ্ছে গ্র্যাভিটি। বাট এই হবে যে কিনা কি করবে, গোটা ইউনিভার্সের এভলিউশনটা কেমন, সেই পুরো জিনিসটাকে ও ডিটারমাইন করবে। বোঝা গেছে এই অবধি কসমোলজিতে গ্র্যাভিটির কি রোল, কিভাবে কি হচ্ছে? 1 মিনিট ধরো তো। অভিরূপ একটু করে দাও, তুমি রেকর্ডিংটা চালিয়ে রাখবে, চালিয়েই রাখো, একটা কল এসছে, 1 মিনিট দাও।
হ্যাঁ, তো বোঝা গেল এই অবধি? বোঝা গেছে প্রত্যেকের? হ্যাঁ দিদি। হ্যাঁ। এবং এখানে কি হবে তোমরা এরপরে যখন পড়বে, এটা তো আগেরটায় চলে গেলাম তো। এখানে দেখো দুটো জিনিস দেওয়া রয়েছে, দুটো এখানে ভিউ পয়েন্ট রয়েছে, একটা হচ্ছে নিউটন আর একটা হচ্ছে আইনস্টাইন। দুটোর মধ্যে পার্থক্যটা কি? দুজনের দেখো প্রেডিকশনস আর সেম, কিন্তু দুজনের পার্থক্য রয়েছে। পার্থক্যটা কি? যখন আমরা নিউটনের অ্যাজাম্পশন বা তার ল নিয়ে কাজ করি, সেখানে গ্র্যাভিটেশনাল ফোর্স আমরা ক্যালকুলেট করি, দ্যাট মিনস উই কনসিডার গ্র্যাভিটি টু বি আ ফোর্স। কিন্তু আইনস্টাইন তাই বলে না। আইনস্টাইন কি বলে? যে না, গ্র্যাভিটি ইজ নট এট অল আ ফোর্স, গ্র্যাভিটি হচ্ছে আমাদের এমন একটা কিছু যেটা আমাদের স্পেস টাইম কার্ভেচারকে কন্ট্রোল করছে। ওই ছবিটা খুব ফেমাস, দেখবে যে কোনো গ্র্যাভিটেশনাল ওয়েভ বা ওই জিটিআর এর বইয়ে থাকে একটা ওরকম ঢেউ খেলানোর মতো, যার মধ্যে একটা বল ঢুকে যাচ্ছে, এটা নেটেও অনেক পাবে। সো ওটা বেসিক্যালি কি বোঝায়? যেরকম যেরকম গ্র্যাভিটি চেঞ্জ হবে, ওই যে কার্ভটা তার কিন্তু কার্ভেচার চেঞ্জ হবে, এবং সেই প্লেনটা তাতে স্পেশিয়াল কোঅর্ডিনেটও থাকে অ্যাজ ওয়েল অ্যাজ টাইম কোঅর্ডিনেটও থাকে। দ্যাট মিনস in the concept of, according to the concept of Einstein, the gravity is no longer a force, it is something which is controlling the space time curvature of the universe. এবং এখানেই নিউটনের সঙ্গে ওর পার্থক্য, কারণ নিউটন ওকে একটা ফোর্স হিসেবে কনসিডার করেছিল। বোঝা গেল? মানে বলছে যে যেহেতু গ্র্যাভিটি একটা উইকেস্ট ফোর্স, তাহলে সে একটা লার্জ স্কেলে গিয়ে এত ডমিনেন্ট রোল প্লে করছে কিভাবে, সো সেটাকে এক্সপ্লেন করতে গিয়ে আইনস্টাইনের মনে হয় না ও হচ্ছে এমন কিছু যে কিনা আমাদের ইউনিভার্সের স্পেস টাইম কার্ভেচারটাকে ডিটারমাইন করছে, সেটা কিভাবে এভালুয়েট করছে সেটাকে বিচার করছে। ইট ইজ নট আ ফোর্স কাইন্ড অফ থিং যে দুটো পার্টিকল তাদের মধ্যে সেটা অ্যাপ্লিকেবল হতে হবে, এরকম ব্যাপারটা নয়। বোঝা গেছে? এবং নিউটনিয়ানটা একটা ক্লাসিক্যাল অ্যাপ্রোচ বলতে পারো, কিন্তু আইনস্টাইনটা ক্লাসিক্যাল অ্যাপ্রোচের উপর বেস করে হয় না। সো এটা একটু লিখে নাও, মানে মানে কি পাশেই কোথাও স্পেস লিখে টাইম নাও। কার্ভেচারের, মানে কার্ভেচার যত বেশি হবে অ্যাট্রাকশনটা তত বেশি হবে, এরকম কিছু কি? না, সেটা তোমার ডিটারমাইন করবে যে তুমি কিভাবে জিটাকে রিপ্রেজেন্ট করলে, মানে ওই অ্যাট্রাকটিভ রিপালসিভ এই ফোর্স গুলো এইভাবে এখানে ডিফাইন হয় না। অ্যাট্রাকশন রিপালশন গুলো এইরকম ভাবে, মানে অ্যাট্রাকটিভ ফোর্স বা রিপালসিভ ফোর্স এইভাবে ডিফাইন করতে তুমি পারবে না। কার্ভেচার কিভাবে চেঞ্জ করছে সেটা দেখবে, এবার সেটা থেকে তুমি ডিটারমাইন করবে যে সেটা কতক্ষণে, মানে ওরা ইদার ওরা কাছে আসবে না দূরে যাবে, সেইটা দেখে তুমি ডিটারমাইন করতে পারবে। বাট কোনো ফোর্স যেটা বাড়বে কমবে, মানে ওই 1/r² এর সঙ্গে প্রপোর্শনাল হবে বা এরকম কিছু কারোর সঙ্গে প্রপোর্শনাল, তুমি যেটা বলছো যে বাড়লে অ্যাট্রাকশন বাড়বে বা কমবে, এরকম কিছু বলতে পারবে না, কারণ ওটা কোনো ফোর্স কোয়ান্টিটি হিসেবে আমি দেখছি না ইন কেস অফ আইনস্টাইনস থিওরি। দিদি বলছি ওই কার্ভেচারটাকে তো দেখতে অনেকটা বেসিনের মতো, ওটা কি ওরকমই কাজ হুম, করবে? যেমন সিঙ্কের দিকে যেমন টানটা বেশি থাকে। আমি কি বললাম? কার্ভেচারটা দেখতে বেসিনের মতো, ঠিক আছে বুঝলাম। তুমি গ্র্যাভিটি যেরকম যেরকম চেঞ্জ করবে, ওই কার্ভেচারটাও উঠবে পড়বে। এবার তুমি সিঙ্কের মতো বলতে কি বলতে, মানে ওখান দিয়ে ফ্লাক্স বেরোবে না সেটা বলতে চাইছো? সিঙ্কের মতো মানে ওখানে হচ্ছে এটা বেশি থাকবে। মানে পার্টিকেল অ্যাকুমুলেশন বেশি হবে, হ্যাঁ এরকম মনে হচ্ছিল দেখে। মানে ওই হ্যাঁ ওই জায়গাটাতে। জায়গাটায় যেখানটা ওরকম ঢেউ খেলানো, সেই কার্ভেচারে পার্টিকেল অ্যাকুমুলেশন বেশি হবে। হ্যাঁ এটা তুমি বলছো। এবার দেখো সব থেকে বড় ব্যাপার হচ্ছে যখন তুমি জিটিআর এ পড়বে তখন এই পার্টিকেল ধরে কনসেপ্টটা আসে না, মানে কোনো কিছু আর পার্টিকেল থাকে না, সবই ফিল্ড। কোয়ান্টাম ফিল্ড থিওরির নাম শুনেছো? সবকিছু ফিল্ডে চলে যায়। ফলে সেক্ষেত্রে তুমি যেমন কোয়ান্টাম মেকানিক্যালি ওই টানেলিং বা কিছুর ক্ষেত্রে ওরকম পার্টিকেল অ্যাকুমুলেশন, যে গসিয়ান কার্ভ গুলো আঁকো সেখান দিয়ে দেখাও প্রবাবিলিটি ডেন্সিটি বা পার্টিকেল ডেন্সিটি বেশি কম হচ্ছে, সেই জিনিসগুলো কিন্তু এখানে অ্যাজ সাচ তুমি ওভাবে বলতে পারো না। মানে ওই কার্ভ মানে সেখানে বেশি পার্টিকেল এসে জমছে, সেটা জিটিআর এ ওভাবে বলা যায় না। বুঝতে পারলে? আচ্ছা দাঁড়া 1 মিনিট, একটু একটা লোক এসছে, 2 মিনিট দাঁড়া, আমি একটু কথা বলি।
কিছু লিখতে হয়েছে রে? ওই দুটো লাইন। পাঠিয়ে দিস তো। হুম। হ্যাঁ, তো দেখলে তোমরা এই পার্টটা? হ্যালো, কোথায় চলে গেল সব কজন? হ্যালো। হ্যাঁ দিদি। হ্যাঁ, তো কি বললাম, লাস্ট কি বলে গেছিলাম? কার্ভেচার নিয়ে কথা হচ্ছিল। হ্যাঁ, অভিরূপ বুঝতে পারলে জায়গাটা যেটা আমি বললাম? মানে অ্যাজ সাচ তোমার যেটা মনে হচ্ছে যে ইউনিভার্সের ওখানে কার্ভেচার, সেখানে প্ল্যানেট বা স্টার এসে এরকম পড়ে অ্যাকিউমুলেট করবে, ওই ঘটনাটা এখানে হবে না। কারণ আমরা যেভাবে কোয়ান্টাম মেকানিক্সে পড়ছি সেই অ্যাপ্রোচটাই কোয়ান্টাম ফিল্ড থিওরিতে থাকে না। মানে ওখানে পার্টিকেল বলে কিছু নেই। কোয়ান্টাম ফিল্ড থিওরি, কিউসিডি এগুলো যখন পড়বে সেখানে পার্টিকেল বলে অ্যাজ কিছু থাকে না। মানে স্ট্যান্ডার্ড মডেল সবই ঠিক আছে, সেখান থেকে কসমোলজিক্যাল পার্টিকেল ডিফাইন করছে, কিন্তু যখন তোমরা এই স্পেস টাইম কার্ভেচার বা ফোর্সের ইনফ্লুয়েন্সটা পড়ো, সেখানে না ওই ইয়েগুলো থাকে না। মানে কি বলে, পার্টিকেল কনসেপ্টটা থাকে না। ফলে কোথাও এসে স্টার বা এরা জমে যাবে, এই ব্যাপারটা নেই। ঠিক আছে? এখানে কার্ভেচার মানে ওই জিনিসটা, যে স্পেস টাইম কার্ভেচার কিভাবে সেটা উঠবে পড়বে, সেই ইউনিভার্সটা এক্সপ্যান্ড করছে, যে সেটা কিরকম ভাবে কোন দিকে এক্সপ্যান্ড করছে, এই সব কিছু মানে প্রেডিক্ট করা যায় জিটিআর দিয়ে। বোঝা গেছে? ওইরূপ বোঝা গেছে? ঠিক আছে, এবার এখানে এসো। গ্র্যাভিটেশনাল রেডশিফট, এইটা একটা ফর্মুলা যেটা তোমাদের মাথায় রাখতে হবে। কিভাবে আসছে? ধরো এইখানে দুটো জিনিস রয়েছে, একটা হচ্ছে সোর্স আর একটা হচ্ছে ডিটেক্টর। অর্থাৎ এখান থেকে কোনো এনার্জি এমিট হওয়া শুরু করলো, সেটা গিয়ে ডিটেক্টরে পৌঁছচ্ছে। সো এই ক্ষেত্রে দুটো জিনিস, দুবার তোমাকে এনার্জিটা ক্যালকুলেট করতে হবে। দেখো, ই টোটালের ফর্মুলাটা লেখা রয়েছে h-nu2 প্লাস m ইকুইভ্যালেন্ট ডট gh। এখানে ব্যাপারটা কি বোঝানো হয়েছে? ধরো একটা হচ্ছে h-nu2টা কি দেখে বলো। h-nu2টা কি? এটা তো জানা তোমাদের জিনিস। নিউ2 ছাড়ো, h-nu কোন এনার্জিটাকে বোঝায়? কাইনেটিক না পোটেনশিয়াল? আরে h-nu কোন এনার্জিকে বোঝায়? কাইনেটিক। কাইনেটিক এনার্জিকে বোঝায়। তার মানে এই h-nu2 ইজ ইউর ফাইনাল কাইনেটিক এনার্জি টার্ম। আর m ইকুইভ্যালেন্ট ডট gh মানে সেটা পোটেনশিয়াল এনার্জি টার্ম। m ইকুইভ্যালেন্টটা কি এক্ষুনি বুঝতে পারবে না, ইকুইভ্যালেন্স প্রিন্সিপাল পড়বে তখন বোঝাচ্ছি। ধরে নাও এটা তোমার পোটেনশিয়াল এনার্জি টার্ম, এটা তোমার কাইনেটিক এনার্জি টার্ম, যেটা ফাইনালি হচ্ছে। আচ্ছা, এবার ই কে হচ্ছে তোমার h-nu1। সেখান থেকে m ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু h-nu1 বাই c স্কয়ার এসছে। নিশ্চয়ই তোমরা এই ফর্মুলাটা জানো যে ই কে ইকুয়াল টু mc স্কয়ার হয়, সেখান থেকে এটা এসছে হলো। আচ্ছা, এরপরে হচ্ছে আর একটা ই টোটাল, যেটা কিনা সোর্সে বসে থাকার সময়, যখন ওর কোনো হাইট ছিল না, ফলে সেক্ষেত্রে ওর কাইনেটিক এনার্জি শুধু ছিল উইচ ইজ h-nu1।
এবং পোটেনশিয়াল পার্টটা 0। এবার আমি যদি এই ফাইনাল টোটাল এনার্জি আর ইনিশিয়াল টোটাল এনার্জি এদের দুজনকে ইকুয়েট করে দিই, তাহলে সেখান থেকে দেখো এই জেড যেটা তোমরা ডিফাইন করেছিলে λ2 মাইনাস λ1 বাই λ1, সেইটার এক্সপ্রেশনটা চলে আসছে which is gh বাই c স্কোয়ার। একবার এই ক্যালকুলেশনটা চট করে মেলাও। এইখানে জাস্ট এই h-2 মাইনাস h-1 করেছে, সেখান থেকে এসছে m ইকুইভ্যালেন্ট gh এর একটা টার্ম, আর নিচে λ1 এর ক্ষেত্রে সেটাকে সাবস্টিটিউট করেছে, এই ν1 বাই c দিয়ে সাবস্টিটিউট করেছে, করার পরে সেখান থেকে এসছে তোমার এই ν1 মাইনাস ν2 বাই ν2, সেটা হচ্ছে z এর এক্সপ্রেশন, এবং সেই ν1 মাইনাস ν2 বাই ν2 এর মানেই হচ্ছে gh বাই c স্কোয়ার এখান থেকে। সো একবার মেলাও যে সেটা হচ্ছে কিনা চটপট। গ্র্যাভিটেশনাল রেডশিফটের ফর্মুলা gh বাই c স্কোয়ার আসছে কিনা মিলিয়ে আমাকে বলো, প্রত্যেকে দেখবে। দেখবো আগের পেজ দেখেছি। স্যামসাং এখন দেখতে পারবো না। স্যামসাং প্রত্যেকে দেখছো তো? এটা অনেক সময় দেখাতেও দিতে পারে যে গ্র্যাভিটেশনাল রেডশিফট এরকম হবে, দেখাও। কোনটা না 18 19টা বের করো। দেখ ফাউন্ডের যে কোয়েশ্চেনগুলো সেগুলো করে ফেলো। হয়েছে? দেখা হয়েছে প্রত্যেকের? এসছে gh বাই c স্কোয়ার? অদিতি? হ্যাঁ করছি। দিদি এসছে। সুশোভনের এসছে, বাকি এই পিপিটি গুলোর কালার এরকম মানে দেখতে প্রবলেম হয়। এই পিপিটি গুলোর না, হুম। এটাকে ইয়ে করতে হবে, ম্যাজিক কালার করে তারপরে বানাতে হবে। ঠিক আছে, ওটা করে দেবো, আমি আপলোডের আগে করে দেবো। জুম করে দেবো একটু, বোঝা যাচ্ছে না, কালার গুলো এতটাই এক, মানে কোনটা কি লেখা বোঝাই যাচ্ছে না। এবার দেখো তো বোঝা যাচ্ছে কিনা। কিছুটা বেটার।
আমি ইয়ে আপলোডের আগে এগুলোকে করবো, সবই হোয়াইট, ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাবে, তাহলে দেখতে হবে। কে বললো? হ্যাঁ দেবাঞ্জন বলো। ও আচ্ছা আচ্ছা, অভিরূপের হয়েছে, তোমার বন্ধুর কি হলো, দেবাঞ্জনের কি হলো? এই কোথায় গেল ও? দেবাঞ্জন হয়েছে, এসছে ফর্মুলাটা GH/c²। শুভজিৎ কোথায়? শুভজিৎ এসছে? হ্যাঁ এলো। ফাইন, যদি এসে থাকে তাহলে গ্র্যাভিটেশনাল রেডশিফটটা বোঝা যাচ্ছে। আচ্ছা, এরপরে আসছে ইকুইভ্যালেন্স প্রিন্সিপাল, যেটা তোমাদের লিখতেও দেয়। হেডিং দাও খাত, এখানে লেখা নেই, ইকুইভ্যালেন্স প্রিন্সিপালটা লেখো। হেডিং দিয়েছো? হেডিং দিয়েছো? কি হেডিং দেব? ইকুইভ্যালেন্স প্রিন্সিপাল, এই যে ফার্স্ট এখানে লেখা দেখো ইকুইভ্যালেন্স প্রিন্সিপাল, এইটা হেডিং দাও, দিয়ে লেখো। প্রিন্সিপালটা লেখা নেই স্টেটমেন্ট এখানে। লেখো the equality of gravitational mass and the equality of gravitational mass and the equality of the equality of gravitational mass and inertial mass is called the equivalence principle. The equality of gravitational mass and inertial mass is called the equivalence principle. হয়েছে? which leads to the Einstein's general theory of relativity. Which leads to the Einstein's general theory of relativity. দরজাটা ভেজাও তো, বাইরেরটাকেও ভেজাও, ভেতরেরটাকেও ভেজাও। বাস আসো। কি করছো ওখানে আবার তুমি? ওই পায়রাটাকে দেখছিলাম। ওকে দেখতে বলেছি আমি, বন্ধ করো। হয়েছে লেখা? which leads to the Einstein's general theory of relativity. This means that the property of an object that determines how strongly it is pulled on, the property that determines how strongly it is pulled on by the force of gravity, how strongly it is pulled on by the force of gravity is equal to the property that this means that the property of an object that determines how strongly it is pulled on by the force of gravity is equal to the property that determines its resistance to acceleration by any force
not just the force of gravity, not just the force of gravity. লেখা হলে বলবে। হ্যাঁ দিদি, লিখলাম। আচ্ছা, তাহলে এটা রিয়েলাইজেশনটা কি করতে পারলে? আমরা এতদিন মাস ইকুয়াল টু কি জানতাম, ফোর্স বাই অ্যাক্সিলারেশন, এবং সেই মাসটাকে আমরা সেই নিউটনের ফার্স্ট ল দিয়ে কি বলেছিলাম, যে মাস হচ্ছে এমন একটা জিনিস যেটা কি মেজার করে, ওর ইনার্শিয়া মেজার করে, অর্থাৎ ওর কোনো চেঞ্জ বা ওর কোনো অ্যাক্সিলারেট হওয়া তাকে রেজিস্ট করার চেষ্টা করে, তাই তো? এবার আমরা গ্র্যাভিটেশনাল ফোর্স যখন কনসিডার করেছি, সেখান থেকেও আমরা একটা এমজি গ্র্যাভিটেশনাল মাস পাচ্ছি, স্মল এমজি। ধরো যদি তোমার ওই একটু খাতায় ওই ফর্মুলাটা লেখো, যে এফ ইকুয়াল টু মাইনাস জি ক্যাপিটাল এম জি ইন্টু স্মল এম জি বাই আর স্কোয়ার। এটা লেখো, এফ ইকুয়াল টু মাইনাস ক্যাপিটাল জি ক্যাপিটাল এম জি ইন্টু স্মল এম জি বাই আর স্কোয়ার। ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার লেখো। তো এবার ওই ক্যাপিটাল এম আর স্মল এম এর সাফিক্সে জি লেখো, কারণ ওটা গ্র্যাভিটেশনাল মাসগুলোকে সিম্বলাইজ করছে। ক্যাপিটাল জি এম এম বাই আর স্কোয়ার, এটা লেখো। এরপরে লেখো, যদি ইনার্শিয়াল মাসটা এমআই হয়, ইফ ইনার্শিয়াল মাস ইজ এমআই, then F equal to mi into m, m suffix I into m. কি বলে লাস্টে? F equal to mi into a, MIA, mass into acceleration. ও, এবার দেখো, দুটো যে ফোর্স পেলে, দুটো ফোর্সই এক হওয়া উচিত, কারণ তোমরা যখন নিউটনস ল পড়তে কি করতে, ধরো ওটার উপর একটা গ্র্যাভিটেশনাল ফোর্স যাচ্ছে আর ও অ্যাক্সিলারেট করছে এ অ্যাক্সিলারেশন নিয়ে, তোমরা ইকুয়েশন অফ মোশন কি সেট করতে, দুটো ফোর্স কি ইকুয়াল সেট করতে। তাহলে সেখান থেকে এমজি কত আসছে আমাকে বলো, এই এমজি বলছি, এ কত আসছে আমাকে বলো, স্মল এ, স্মল এ কত আসছে, এক্সপ্রেশনটা বলো। এফ ইকুয়াল টু এমআইএ এবং মাইনাস জিএমএম আর স্কোয়ার ইকুয়াল করে, হ্যাঁ বলো। রাইট, এবার আমাকে বলো, যদি এখানে এমজি আর এমআই এক না হতো, যদি এখানে এমজি আর এমআই এক না হতো, তাহলে কি তোমার এই যে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি জি এর ভ্যালুটা সব জায়গায় সমান হতো? কারণ ঠিক এই কাজটাই তোমরা করো, এমজি এমজি মানে স্মল এমজি আর স্মল ইকুয়াল টু এমআই। জিএমএম বাই আর স্কোয়ার ইকুয়েট করে স্মল জি বার করো, মনে পড়ছে? স্মল এমআই এমজি না, হ্যাঁ ওই স্মল এমজি আর স্মল এমআই, হ্যাঁ এই দুটো মাস যদি ইকুয়াল না হতো, তাহলে যেটা অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি তোমরা বার করো, স্মল জি একটা বার করো, তো তাহলে স্মল জি এর ভ্যালু কি হয়, জিএম বাই আর স্কোয়ার, সেটা হয়, তাই তো স্মল জি এর ভ্যালু। তো তুমি আমাকে বলো, যদি এমজি আর এমআই এক না হতো, তাহলে কি ওই জি স্মল জি ইকুয়াল টু জিএম বাই আর স্কোয়ারটা থ্রু আউট দ্য ইউনিভার্স ভ্যালিড হতো, হ্যাঁ কি না? না। তাহলে এখান থেকে কি বুঝতে পারলে, এই যে কনক্লুশনটা টানলো ইকুইভ্যালেন্স প্রিন্সিপাল, এমজি ইকুয়াল টু এমআই, এটা না হলে কি প্রবলেম হতো? কি বুঝলে বলো? পুরো লই তো চেঞ্জ হয়ে যেত সবকিছু।
গ্র্যাভিটেশনাল ক্ষেত্রে। তার মানে ধরো এখন আমরা যখন এই এই এক্সপ্লেনেশনটা ভালোভাবে বোঝো, কারণ এটা থেকে ওই জিটিআর এর কনসেপ্টের শুরু, যেটা গ্যালিলিও দিয়েছিল। তারপরে সেটাকে বিভিন্ন এক্সপেরিমেন্ট দিয়ে মডিফাই করা হয়েছে। দুটো কেস ঘটিয়েছিল, একটা হচ্ছে ও একটা টাওয়ারের উপর দিয়ে বল ফেলে দিয়েছিল, আর একটা হচ্ছে একটা ইনক্লাইন প্লেনের উপর দিয়ে বল ফেলেছিল। দুটো ক্ষেত্রেই জি এর ভ্যালু কনস্ট্যান্ট। তাই তো আমরা জানি অঙ্কগুলো যখন করি নিউটনস লতে। কিন্তু যদি এই এমজি আর এমআই এক না হতো তাহলে কিন্তু এই লটাই ভ্যালিড হওয়ার কথা নয়। অর্থাৎ কোনো পার্টিকেলের উপর গ্র্যাভিটেশনাল ফোর্স যে বলটা দিচ্ছে, তার জন্য ওর যে মাস এমজি এবং ওর অন্য ফোর্সকে রেজিস্ট করার জন্য ওর যে প্রপার্টি ইনার্শিয়া থেকে আসে, দ্যাট ইজ এমআই, সেই দুটো প্রপার্টি সেম। সেটাই ইকুইভ্যালেন্স প্রিন্সিপাল থেকে বোঝা যাচ্ছে। তাহলে ইকুইভ্যালেন্স প্রিন্সিপালটা ক্লিয়ার হলো যে গ্র্যাভিটেশনাল মাস এবং ইনার্শিয়াল মাস তারা সেম। এবং এখান থেকে যেহেতু এই গ্র্যাভিটেশনাল মাস আর ইনার্শিয়াল মাস সেম হয়ে গেল, তাই আইনস্টাইন বললো যে গ্র্যাভিটি একটা কোনো ফোর্স না, এটা এমনই কিছু যেটা স্পেস টাইম কার্ভেচারকে চেঞ্জ করছে। কারণ ওটা সাম ওই এম আই কে মানে এম জি আর এম আই এর এক করে দেওয়া মানে কি, ওর যে ইনার্শিয়াল প্রপার্টি গুলো তার সঙ্গে এমজি কে রিলেট করে দিচ্ছে। দ্যাট মিনস গ্র্যাভিটিকে আমরা শুধু ফোর্স হিসেবে কনসিডার করব না ইন জিটিআর। বোঝা যাচ্ছে কনসেপ্টটা? এই যে এমজি আর এমআই এক হওয়ার কারণটা কি বুঝতে কি পারলে অদিতি? মানে ফোর্স কেন কনসিডার ইকুইভ্যালেন্স করবো না? প্রিন্সিপাল খুব ইম্পর্টেন্ট। কারণ তুমি ফোর্স কি করে কনসিডার করতে পারো? তুমি যদি জিএমএম বাই আর স্কোয়ার করে দিতে এবং সেখান থেকে যদি তুমি জি স্মল জি এর ভ্যালুটা সব বাউন্ডি থাকছে না, ওখানে একটা এমজি এখানে আর একটা এমআই আলাদা যদি ধরতে, তাহলে কি কখনো সম্ভব এই জি এর ভ্যালু সব জায়গায় এক পাওয়া? আচ্ছা যদি আচ্ছা। ওটা একটা ফোর্সই হতো তাহলে তো তোমার মাসটাকে চেঞ্জ হয় না। ফোর্সে কি মাস চেঞ্জ হয় কোনোদিনও? ওই এমজি এমআই তো হওয়ারই কথা নয়। তোমার যে ভুলটা উনি করেছিলেন, যদি ওটা শুধুমাত্র গ্র্যাভিটেশনাল ফোর্স ধরো, তাহলে এমজি দিয়ে যে এক্সপ্রেশনটা আসছে সেইটা একটা এমজি মানে এমজি এর ভ্যালু বসে একটা গ্র্যাভিটেশনাল ফোর্স জিএমএম বাই আর স্কোয়ার তোমার পাওয়ার কথা। এবার সেটা যদি শুধুই ফোর্স হয় তাহলে সেটা কিভাবে তার ইনার্শিয়াল প্রপার্টির সঙ্গে রিলেট করছে? সেটা তো হতে পারে না। যখন ওটা ওর ইনার্শিয়াল প্রপার্টির সঙ্গে সামহাউ রিলেট করছে, তার মানে ওর পজিশনকেও এফেক্ট করছে। সেখান থেকে ইকুইভ্যালেন্স প্রিন্সিপাল বললো যে হ্যাঁ নিউটনস ল ঠিক, যে জিএম বাই আর স্কোয়ার দিয়ে স্মল জি সব জায়গায় ইউনিফর্ম হচ্ছে, কিন্তু সেখানে এই কথাটার খুব ইম্পর্টেন্স রয়েছে যে গ্র্যাভিটেশনাল মাস আর ইনার্শিয়াল মাস সেখানে এক হয়ে যাচ্ছে। এবং সেইটা যেহেতু ডিফাইন্ড হলো, তার জন্যই বললো যে না, আমরা ফোর্স হিসেবে আর গ্র্যাভিটিকে দেখবো না। গ্র্যাভিটি এমনই একটা কিছু যেটা একটা লার্জ স্কেল, সেখানে একটা খুবই উইকেস্ট ফোর্স, সে কি করছে এমজি আর এমআই কে এক করে দিচ্ছে। তার মানে কি সেটা শুধুমাত্রই ফোর্স না? যদি একটা উইকেস্ট ফোর্সই হয় তার পক্ষে তো এই জিনিসটা হওয়া সম্ভব না, এই প্রিন্সিপালটা ভ্যালিড হওয়া সম্ভব না। সো তখন ইকুইভ্যালেন্স প্রিন্সিপাল বললো যে না, তার মানে নিউটন যেটাকে ফোর্স হিসেবে ডিফাইন করছিল জিটিআর এ, সেটাকে আমরা আর ফোর্স হিসেবে ডিফাইন করতে পারবো না। সো নিউটনের ক্ষেত্রে তোমরা যে দুটো পয়েন্ট লিখে নাও, যে মানে নিউটন যেভাবে ভেবেছিল সেটা হচ্ছে যে গ্র্যাভিটি হচ্ছে মানে পয়েন্ট করে লেখো নিউটন বলে, মাস টেলস গ্র্যাভিটি হাউ টু এক্সার্ট আ ফোর্স, মাস টেলস গ্র্যাভিটি হাউ টু এক্সার্ট আ ফোর্স অ্যান্ড ফোর্স টেলস মাস হাউ টু অ্যাক্সিলারেট। এটা ছিল নিউটনের কনসেপ্ট। মাস বলে দিচ্ছে যে কতটা ফোর্স আমি দেব, এবং সেই ফোর্সটাই ডিটারমাইন করছে যে ওই মাসটা কতটা অ্যাক্সিলারেট করবে। দিস ওয়াজ নিউটনিয়ান কনসেপ্ট। কি বললাম? মাস টেলস গ্র্যাভিটি হাউ টু এক্সার্ট আ ফোর্স and the force determines how the mass will accelerate, and the force determines how the mass will accelerate. But in Einstein's concept, the mass energy tells the space time how to curve. The mass energy tells the space time how to curve, and this curved space time mass energy tells the space time how to curve, and this curved space time tells mass energy how to move. Mass energy tells the প্রথম space থেকে বলো দিদি, ওই আইনস্টাইন থেকে। mass energy tells space time how to curve. Mass energy tells the space time how to curve, and the space time tells mass energy how to move, and the space time tells mass energy how to move, and the space time tells mass energy how to move. কোনো ফোর্সের কথা আর পেলে আইনস্টাইনে? পুরোটাই মাস এনার্জি ইকুইভ্যালেন্সে চলে গেল।
না, এটা থেকে ওই স্পেস টাইম কার্ভ হচ্ছে সেটা বুঝলো কি করে? মানে মাস না, এটা স্পেস টাইম কার্ভ হচ্ছে সেটা এখান থেকে বুঝেছে এরকমটা নয়, আগে ইকুইভ্যালেন্স প্রিন্সিপাল এসছে, তারপরে জেনারেল থিওরি অফ রিলেটিভিটি এস্টাবলিশ হয়েছে, সেখানে প্রমাণ করা হয়েছে যে গ্র্যাভিটি স্পেস টাইমকে কার্ভ করে। ইকুইভ্যালেন্স প্রিন্সিপাল থেকে এটা প্রুফ হয় না যে ও স্পেস টাইমকে কার্ভ করছে। তোমরা এতক্ষণ যেটুকুনি আমি বলেছি তাতে কোথাও প্রুফ হয় না যে স্পেস টাইমকেও কার্ভ করছে। এখান থেকে আসবে এরপর যে গ্র্যাভিটি স্পেস টাইমকে কার্ভ করবে, যেটা তোমরা ওই এফআরডব্লিউ মেট্রিক ফ্রিডম্যান ইকুয়েশন ওখান থেকে তো বের করবে যে কার্ভ করতে পারবে, স্পেস টাইম কার্ভেচার চেঞ্জ হবে। আনটিল দা এই মানে এতক্ষণ অব্দি যে ইকুইভ্যালেন্স প্রিন্সিপাল পড়েছো সেখানে কোথাও বলেন যে স্পেস টাইম কার্ভেচারকেও চেঞ্জ করছে। আমি বললাম যে এই যে ইকুইভ্যালেন্স প্রিন্সিপাল সেটা লিড করবে জিটিআর কে, এবং জিটিআর এর গ্র্যাভিটি কোনোভাবেই আর ফোর্স নয়, এমনই একটা কিছু যেটা কিনা স্পেস টাইম কার্ভেচারকে চেঞ্জ করে, এটা আমি বললাম। বাট আপ টু দিস ইকুইভ্যালেন্স প্রিন্সিপাল কোথাও এই কথাটা বলেনি। বোঝা গেছে? হ্যাঁ। বাকিরা অভিরূপ, দেবাঞ্জন? দেবাঞ্জন কোথাও মাইক কাজ করছে না, চ্যাটে কিছু লিখেছে মনে হয়। অদিতি, অভিরূপ, হ্যাঁ দিদি। সুশোভন, ইকুইভ্যালেন্স প্রিন্সিপালটা ক্লিয়ার তো? কারণ এটা জানা খুব দরকার। মানে যখনই তোমাকে যদি কোথাও এগুলোর উপরে ইন্টারভিউ দাও বা কিছু যাও, সেখানে তোমার ইকুইভ্যালেন্স প্রিন্সিপাল ধরেই ধরে, এবং মানে কনসেপ্টটা ক্লিয়ার থাকা খুব প্রয়োজন। অনেকে ইকুইভ্যালেন্স প্রিন্সিপালে মানে অন্যরকম বলে দেয় যে ফোর্সটা হয়ে যাচ্ছে, কি বলে ফিল্ডে ট্রান্সফার হয়ে যাচ্ছে, এরকম কথাবার্তা বলে, কিন্তু ইকুইভ্যালেন্স প্রিন্সিপাল তা নয়। দুটো মাস, গ্র্যাভিটেশনাল মাস এবং ইনার্শিয়াল মাস, তারা দুজন এক হচ্ছে, এটা তার মূল কথা। এবং লাস্টে যে দুটো লাইন লেখালাম, ওই মাস এনার্জি টেলস স্পেস টাইম হাউ টু কার্ভ অ্যান্ড দ্য কার্ভ স্পেস টাইম টেলস হাউ দ্য মাস এনার্জি উইল মুভ, এই হচ্ছে ইকুইভ্যালেন্স প্রিন্সিপালের মূল কথা। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এরপরে চলে এসো এই জিওমেট্রিটা। এইটা তো তোমরা জানো মনে হয়, জিওডেসিকের ক্ষেত্রে আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু পাই, এটা প্লেনে হয়, কিন্তু যখনই সেটা কার্ভড হয়ে যায় ওইগুলোকে কি বলে বলো? স্ফেরিক্যাল ট্রায়াঙ্গেল। স্ফেরিক্যাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কিন্তু এই আলফা প্লাস বিটা প্লাস গামা পাই থাকে না, গ্রেটার দেন পাই হয়, এটা জানো? হ্যাঁ দিদি। আচ্ছা, ওই ওই কনসেপ্টটা একটু লাগবে। সো এই ক্ষেত্রে লেখা রয়েছে যে আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু পাই। সেখান থেকে যদি তোমরা এগুলো তো শিখে এসছো, ডিএ স্কোয়ার ইকুয়াল টু ডিএক্স স্কোয়ার প্লাস ডিওয়াই স্কোয়ার ইন কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, ইফ ইউ রিপ্লেস ইট উইথ পোলার কোঅর্ডিনেট আর সাইন থিটা, এবং সেখান থেকে ডি স্কোয়ার প্লাস আর স্কোয়ার ডি থিটা স্কোয়ার, এগুলো নিশ্চয়ই জানো, এগুলো তো ভেঙে বলার কিছু নেই, 2D প্লেনের ক্ষেত্রে হয়। আচ্ছা, এইখানে যে প্রুফটা আছে আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু, এটা আমি একটু করছি কারণ এখানে মনে হয় না তোমরা কিছু দেখতে পাচ্ছ বলে ঠিকঠাক। দেখতে কি পাচ্ছ কিছু? এইটা দেখতে পাচ্ছ মনে হয়, এই দিকটা মনে হয় দেখা যাচ্ছে না। এই দিকটা কি দেখতে পাচ্ছ ঠিকঠাক? দেখছি, চোখে লাগছে খুব। ব্ল্যাকটা চোখে লাগছে, এটাকে তোমরা স্কিপই করো, দাঁড়াও তো, এখান থেকেই পড়ো। এইটা দিয়ে না প্রবলেমই হবে, এটাকে আমাকে ঠিক করতে হবে। তাও এখানেও রেজলিউশন কম। 1 মিনিট দাঁড়াও। এটা আরো অদ্ভুত, ব্ল্যাক। অ্যাকচুয়ালি আমি একদম মানে আমি আমার যেটা থেকে আমি পড়েছি সেটা থেকেই নিয়ে তোমাদের এই পিডিএফটা বানানো, আমার নিজের করে করা হয়ে ওঠেনি, তাই জন্য এইরকম লেখাগুলো এসছে। স্যার এরকমই ব্ল্যাকের ওপর বিভিন্ন কালার দিয়ে লিখতেন। হ্যাঁ, এটা মানে বোর্ডে লিখলে মনে ভালো হতো, ওই জার্নাল হয় না ওটাতে রাইট করলে। কি কি অ্যাপ? ওই যে জার্নাল জার্নাল। ওইগুলো হয় না, ওই যে হোয়াইট বোর্ড যে হয় না, হ্যাঁ, ওগুলোতে হোয়াইট, মানে লিখলে। কিন্তু হোয়াইট বোর্ডের জন্য তো পেন ট্যাব লাগে, এমনি ল্যাপটপ ও বা হ্যাঁ ফোন হ্যাঁ দিয়ে হ্যাঁ। হয় না। ও হ্যাঁ। আসলে সাদার ওপর কালোটা ভালো দেখা যায়, কালোর ওপর সাদার থেকে। না, এটাকেই হয়ে যাবে কিছু না, এটাকে তুমি ক্যাম স্ক্যানারে ফেলে যদি ম্যাজিক কালার করে একবার দেখতে হবে কি হচ্ছে। আর যদি ব্ল্যাকটা পুরো ব্ল্যাকই দিয়ে দেয় তাহলে তো আর কিছু হবে না, তাহলে আমাকে এগুলোকে আবার রিটাইপ করতে হবে। আর এটা বোঝা যাচ্ছে না, সত্যি বোঝা যাচ্ছে না। স্যার এত ব্ল্যাকের মধ্যে কেন যে এত কালার দিয়ে লিখেছেন কে জানে। ঠিক আছে, ওটা তোমরা ছাড়ো, তোমরা খাতায় হেডিং দাও আইনস্টাইন মডেল বলে, দ্য আইনস্টাইন মডেল, এটা হেডিং করো।
এক্সপ্রেশন গুলো মোটামুটি এখান থেকে দেখলে তো বুঝতে পারবে, আমি জুম করে বলে দেবো তাহলেই বুঝতে পারবে। এই দুটো স্লাইড আমাকে ঠিক করতে হবে, এইটা আমাকে ঠিক, তোমাদের যেগুলো বলি যে ক্লাসে এইটা আমি স্কিপ করছি পরের দিন বলে দেবো, কেউ আর মনে করাও না কেন গো পরের ক্লাসে। আগের ক্লাসেও কিছু একটা বলেছিলাম, আমি ভুলে গেছি কি বলেছিলাম, আজকে বলে দেবো। পরের দিন এটা আমাকে মনে ওই করাবে কিন্তু, এই প্রুফটা, এই যে আলফা বিটা প্লাস গামাটা। হ্যাঁ, কিছু ওই যে বললে? হ্যাঁ হ্যাঁ, হাবল কনস্ট্যান্টের ভ্যালু কি 70 হয় কেন ওটা? ওটা তো দেখতে ওটা দিয়েছিলাম, হ্যাঁ আর হ্যাঁ ওই হ্যাঁ। অঙ্কটা বলে দেবো বলেছিলাম। দেখেছো সবাই? দেখি অভিরূপ কোথায়, অভিরূপ দেখেছো? অনেস্ট আনসার দাও। দেখেছো? দেখায়নি। সুশোভন? না, আমার দেখা হয়নি। অদিতি? হয়নি। দেবাঞ্জন তো ছিল না আগের ক্লাসে। শুভজিৎ দেখেছিলে? না, হয়নি তো। বাহ বাহ ওই বাহ। ওই হাই ওই 100 স্মল এইচ ওইটুকুই জানি, মানে এইচ ইকুয়াল টু 0.7 বসিয়ে 70 আমি বলেছিলাম ওই 0.7টা কেন আসছে, জাস্ট এটা একটু গুগল করে দেখো যে কেন আসছে, তারপরে তো অঙ্কটা করব। ওই হাবেল কনস্ট্যান্ট এইচ নট এর ভ্যালুটা যে নিয়ে নিচ্ছ, ওই নেওয়াটা কি করে নিলে সেটাই আমি একটু স্টাডি করতে বলেছিলাম। মানে স্টাডি করলে ভালো লাগবে, খারাপ কিছু লাগবে না, বেশ ভালো ইন্টারেস্টিং জায়গা। একবার দেখো, যদি না এর মধ্যে মনে হয় যে না সময় পাচ্ছি না এবং ইন্টারেস্ট লাগছে না, তাহলে পরের দিন আমি ডেফিনেটলি অঙ্কটা করিয়ে দেবো, বলে দেবো। ঠিক আছে, বুঝলে? হ্যালো, হ্যাঁ। ঠিক আছে, চলো হেডিং দিয়েছো তো আইনস্টাইনস মডেল। লেখো, in spherical coordinates the Minkowski space, sorry, the Minkowski metric, তো জোরে কে গান চালিয়েছে বলো তো? তো সেটাই ভাবছি, কিন্তু পুজোও নেই, চলে যাবো। লিখেছো তো আইনস্টাইনস মডেলের আন্ডারে কি বললাম? in spherical coordinates the Minkowski metric পড়নি STR এ? স্পেস টাইম এক্ষুনি লিখবে মিনকস্কি মেট্রিকটা কি সেটাই লিখবে। ইন স্ফেরিক্যাল কোঅর্ডিনেটস দ্য মিনকস্কি মেট্রিক ক্যান বি রিটেন অ্যাজ ds স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ই স্কোয়ার ডিটি স্কোয়ার প্লাস dr স্কোয়ার। চেনা লাগছে STR এ? এইটা কি কি ইনভেরিয়েন্ট হয়? ds স্কোয়ারটা প্রুফ করায়, শেয়ার করায় ভেঙে ভেঙে, কি কি ইনভেরিয়েন্ট হয়? লরেন্স। লরেন্স ইনভেরিয়েন্ট হয়। প্রুফটা করিয়েছে না ভেঙে ভেঙে, টাইম আর ds ধরে, যে দুটো ইনভেরিয়েন্ট হয়। হুম হুম হুম, ভুলেও গেছে কি। তাহলে ds স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ই স্কোয়ার ডিটি স্কোয়ার প্লাস dr স্কোয়ার প্লাস r স্কোয়ার ডি ওমেগা স্কোয়ার, r স্কোয়ার ডি ওমেগা স্কোয়ার। বলো আরেকবার এক্সপ্রেশনটা। ds স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ই স্কোয়ার ডিটি স্কোয়ার প্লাস dr স্কোয়ার প্লাস r স্কোয়ার ডি ওমেগা স্কোয়ার। লিখেছো? শুভজিৎ একবার রিড আউট করো কি লিখেছো এক্সপ্রেশনটা। ওই তো dA স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিটি স্কোয়ার প্লাস dr স্কোয়ার প্লাস r স্কোয়ার ডি ওমেগা স্কোয়ার। ds স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ই স্কোয়ার ডিটি স্কোয়ার ও হ্যাঁ, প্লাস না, where d omega square equal to d theta square plus sin square theta d phi square, where d omega square equal to d theta square plus sin square theta d phi square, where d omega square equal to d theta square plus sin square theta d omega d phi square, representing the angular separation, তাহলে কি বললাম? in spherical coordinates the Minkowski metric is represented as d square equal to minus e square dt square plus dr square plus r square d omega square.
এইরকমই দেখতে হবে, কিন্তু এখানে এটা তো টি টার্মটা বাদ দিয়ে লেখা, টি টার্মটা থাকলে এটাতে কিছু পড়তে পারবে না, এটা খুবই বাজে অবস্থা। যেটা লিখিয়ে দিচ্ছি ওটা থেকেই পুরো। কোথায় ইঁদুর কোথায় দেখলে? এই তো এখানে। লিখেছ where d omega square equal to d theta square plus sin square theta d phi square representing the angular separation. Einstein introduced the first modern cosmological model in 1917. Einstein introduced the first modern cosmological model in 1917. Einstein introduced the first modern cosmological model in 1917 based on the GTR theory. Where the spatial metric is that of a three sphere. Where the spatial metric is that of a three dash sphere. আগে লিখে নাও, দেন বলে দিচ্ছি কি বললাম। Einstein introduced the first modern cosmological model in 1917 based on the GTR theory, in which the spatial metric is that of a three sphere dl square L for length, dl square equal to dr square plus dr square plus capital R square into sin square, capital R square into sin square, ব্র্যাকেটের মধ্যে স্মল r বাই ক্যাপিটাল R, মানে sin of r by capital R square into d omega square. কি বললাম? dl square equal to dr square plus r square, এই rটা ক্যাপিটাল, sin square small r by capital R into d omega square. প্রত্যেকে কি লিখতে পেরেছো? হ্যাঁ দিদি। Where capital R is the radius of curvature of the three-dimensional space, where capital R is the radius of curvature of the three-dimensional space, and small r is the distance from the origin, Here, capital R is the radius of curvature of the three-dimensional space, and small r is the distance from the origin. For a freely falling observer, time is just proper time. Time is just proper time. As measured by the observer, and the space-time metric is, and the কতটা লিখেছো বলো? Time is just proper time as measured by the observer, and the space-time metric is ds square equal to minus c square dt square plus dl square. ds square equal to minus c square dt square plus dl square, which describes minus c square dt square plus dl square, which describes a homogeneous, isotropic and static universe.
a homogeneous, isotropic, and static universe. And static universe. But surprisingly, this is not a mathematically valid solution of the field equation, but mathematically, this is not the solution of the field equation. But surprisingly, this is not a mathematical solution of the field equations. Hence, Einstein added a cosmological term. Hence, Einstein added a cosmological term to it. Hence, Einstein added a cosmological term to it to allow the existence of. Hence, Einstein added a cosmological term to it to allow the existence of a static homogeneous universe. A cosmological term to it to allow the existence of. To it to allow the existence of a static homogeneous universe. Static homogeneous universe. Although this modification was equivalent to equivalent to adding a form of energy. Although this modification was equivalent to adding a form of energy with constant density and negative pressure. Although this modification was equivalent to adding a form of energy with constant density and negative pressure. Although this modification is equivalent to adding a form of energy with constant density and negative pressure. In GTR, this form of energy has repulsive gravity. This form of energy has repulsive gravity, which balances the attractive gravity of the matter, in the universe, and allows it to remain static. কি বললাম? In GTR, this form of energy has repulsive gravity, which balances the attractive gravity of the matter, in the universe and allows it to remain static. So this, which balances the attractive gravity of the matter, in the universe and allows it to remain static. But this kind of solution is unstable. So a further natural generalization
to the Einstein model, so a further natural generalization of the Einstein model was to allow the curvature radius to be a function of time. The curvature radius to be a function of time. So the universe is still homogeneous and isotropic. So the universe is still homogeneous and isotropic. So the universe is still homogeneous and isotropic on a surface of constant T. But it is no longer static. So the universe is still homogeneous and isotropic on a surface of constant T, but no longer static. Hence comes the FRW metric. প্রত্যেকের লেখা হয়েছে? লেখা হলে বলবে। দিদি বলছি এখান থেকে ঠিক বুঝলাম না মানে কি হচ্ছে ব্যাপারটা, মানে আইনস্টাইন বোঝাইনি, এখনো কিছুই বোঝাইনি, জাস্ট লেখালাম কথাটা। লেখা হয়ে যায় প্রত্যেকের, দেন বোঝাচ্ছি। লাস্ট লাইনটা একটু বলবে? Last line, মানে the universe is still homogeneous and isotropic on a surface of constant T, but it is no longer static. Hence comes the FRW metric. হয়েছে লেখা? তো এখানে বেসিক্যালি যেটা করা হচ্ছে, এফআরডব্লিউ মেট্রিকটা কিভাবে এলো এবং কেন এলো সেটাকেই আনার ব্যাপারটাই পুরোটা ডিসকাস করা রয়েছে। প্রথমে বলছে যে আইনস্টাইন একটা মডেল বানিয়েছিল, যেখানে তোমরা যেটা এসটিআর এ পড়তে যে ডিএস স্কোয়ার ইকুয়াল টু মাইনাস সি স্কোয়ার ডিটি স্কোয়ার প্লাস ডিআর স্কোয়ার প্লাস আর স্কোয়ার ডি ওমেগা স্কোয়ার, এটা তো পড়তে না, ডিআর স্কোয়ার অব্দি পড়তে। তো আর স্কোয়ার ডি ওমেগা স্কোয়ার এসছে জিটিআর থেকে, যেটা আইনস্টাইন করেছে। ডি ওমেগাটা কি ছিল? অ্যাঙ্গুলার সেপারেশন, যেটাকে ডি থিটা স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার থিটা ডি ফাই স্কোয়ার এনেছে। এবার আমাকে যদি জিজ্ঞেস করে এগুলো কিভাবে আসছে, এগুলো টেনসর থেকে আসে, সেখান থেকে ওটা তোমাদের জিটিআর থেকে, মানে ওটা আমার এখন দেখানোর স্কোপ নেই। এটা ধরেই নাও যে ডি ওমেগা স্কোয়ার আসবে ডি থিটা স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার থিটা ডি ফাই স্কোয়ার থেকে। হলো, এবার কি হচ্ছে তাহলে তোমার যে ইকুয়েশনটা সেটা কি হয়ে যাবে? ডিএস স্কোয়ার ইকুয়াল টু মাইনাস সি স্কোয়ার ডিটি স্কোয়ার প্লাস ডিআর স্কোয়ার প্লাস আর স্কোয়ার ডি থিটা স্কোয়ার প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডি ফাই স্কোয়ার। এই জিনিসটা পেলে তো আইনস্টাইন প্রথম একটা মডেল তৈরি করলো, যেটা জেনারেল থিওরি অফ রিলেটিভিটির উপরেই বেস করে। সেখানে ও ডিএল স্কোয়ার অর্থাৎ লেন্থ যেটা মানে কি বলো, ডি আর স্কোয়ারের সঙ্গে যে বাকি টার্মটা ডি আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার ডি ওমেগা স্কোয়ার, সেই পুরো জিনিসটাকে লিখছে দেখো ডি আর স্কোয়ার প্লাস ক্যাপিটাল আর স্কোয়ার সাইন স্কোয়ার আর বাই ক্যাপিটাল আর ডি ওমেগা স্কোয়ার। তার মানে ওর আগে যেটা ডি আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার ডি ওমেগা স্কোয়ার ছিল, সেটা ওর জিটিআর এ এনে মডিফাই করলো ডি আর স্কোয়ার প্লাস ক্যাপিটাল আর স্কোয়ার সাইন স্কোয়ার আর বাই ক্যাপিটাল আর ডি ওমেগা স্কোয়ার, এবং এক মানে আগের ইয়েতেই ফিরে গেল যে ডি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস সি স্কোয়ার ডিটি স্কোয়ার প্লাস ডিএল স্কোয়ারই রইলো। কিন্তু সেক্ষেত্রে কি হলো, ওর ইউনিভার্সটা স্ট্যাটিক হয়ে গেল। স্ট্যাটিক মানে কি? স্ট্যাটিক বলতে কি বোঝো? স্ট্যাটিক ইউনিভার্স মানে কি? নট এক্সপ্যান্ডিং, তার মানে থেমে গেছে, আনচেঞ্জড বা আনচেঞ্জিং এরকম বলতে পারো। সো এই যে আনচেঞ্জিং ইউনিভার্সটাও বের করলো, সেটার যে সলিউশনটা আসছিল আইনস্টাইনস ফিল্ড ইকুয়েশন বলে কতগুলো ইকুয়েশন হয়, যেটা নিয়ে এখনো মানে যেটার উপরে এখন ওই ব্ল্যাক হোল ফিজিক্স বলো বা জেনারেল থিওরি অফ রিলেটিভিটি রিসার্চ সবই ওই আইনস্টাইনস ফিল্ড ইকুয়েশনের উপরেই চলছে। সো ওই আইনস্টাইনস ফিল্ড ইকুয়েশন থেকে যে ম্যাথমেটিক্যালি সলিউশনটা পাওয়া যায়, সেই দুটো জিনিস কিন্তু এই যে রেজাল্টটা তার সঙ্গে মিলল না। তার মানে ওর কোথাও একটা ভুল হচ্ছে। তো আইনস্টাইন কি করলো, একটা কসমোলজিক্যাল টার্ম বা কসমোলজিক্যাল কনস্ট্যান্টকে অ্যাড করে সেটাকে কারেক্ট করার চেষ্টা করলো, কিন্তু সেখানেও ভুল রয়ে গেছিল। সেখানেও কেন ভুল রয়ে গিয়েছিল? কারণ ওই বলছে সলিউশন যেটা পেলো, যেটা কিনা স্ট্যাটিক ইউনিভার্সের জন্য, সেটা আনস্টেবল।
আনস্টেবল মানে কি? আনস্টেবল মানে এটাই যে ফিল্ড ইকুয়েশনের ম্যাথমেটিক্যাল সলিউশন আমাকে যেটা দিচ্ছে আর আমি এখান থেকে সলভ করে যে রেজাল্টটা পেলাম দুটো ম্যাচ করছে না। তার মানে দেখো, আইনস্টাইন প্রথমে একটা মডেল বানালো যেখানে এসটিআর এর সঙ্গে জিটিআর এর কনসেপ্টকে এনে অ্যাঙ্গুলার সেপারেশনকে ঢোকালো। সেই অ্যাঙ্গুলার সেপারেশনকে সলভ করো স্মল আর ক্যাপিটাল আর, যেখানে আরটা হচ্ছে তোমার ডিস্টেন্স ফ্রম দ্য অরিজিন, ক্যাপিটাল আর ইজ দ্য রেডিয়াস অফ কার্ভেচার অফ দ্য স্পেস। সেটাকে দিয়ে একটা ফর্ম তৈরি করলো যেটা স্ট্যাটিক ইউনিভার্সের জন্য অ্যাপ্লিকেবল। কিন্তু সেখানেও গন্ডগোল যেটা হলো যে ফিল্ড ইকুয়েশন, আইনস্টাইনের যে ফিল্ড ইকুয়েশন ছিল তাকে ওর এই মডেলটা সাপোর্ট করতে পারলো না। তার ফলে ও কতগুলো কসমোলজিক্যাল কনস্ট্যান্ট, মানে তোমরা আগের দিন যেগুলো পড়ছিলে ওই স্কেল ফ্যাক্টর, ওগুলো কসমোলজিক্যাল কনস্ট্যান্ট, ওই জিনিসগুলোকে ইনকর্পোরেট করেও সেটার সলিউশন আনার চেষ্টা করেছিল। কিন্তু সেখানেও দেখলো যে না, সলিউশনটা আনস্টেবল। অর্থাৎ আমার তিনটে এখানে পয়েন্ট আছে। ওয়ান ইজ দ্য ইউনিভার্স ইজ হোমোজিনিয়াস এন্ড আইসোট্রপিক এট লার্জ স্কেল, এন্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ দ্য ইউনিভার্স ইজ স্ট্যাটিক। এই দুটো জিনিস ছিল আইনস্টাইন মডেলের মেন বক্তব্য। হোমোজিনিটি, আইসোট্রপি মানে ওবে করে যাচ্ছিল, কিন্তু এই স্ট্যাটিক ব্যাপারটাই কোনোভাবে ওবে করতে পারছিল না। দুটো যে ইকুয়েশনের সলিউশন তাদের মধ্যে কন্ট্রাডিকশন আসছিল বিকজ অফ দ্য অ্যাজাম্পশন দ্যাট দ্য ইউনিভার্স ওয়াজ স্ট্যাটিক। তার মানে এরপরে যে কারেকশনটা হলো, যেটা ওই এফআরডব্লিউ মেট্রিক দিয়ে এলো, যেটা কি বললো যে ওর যে কার্ভেচার রেডিয়াস অর্থাৎ আর, সেটা টাইমের উপর ডিপেন্ড করে যাচ্ছে, সেটা একটা কনস্ট্যান্ট আর থাকলো না। So in that case the universe is no longer a static universe, এবং সেখান থেকেই বোঝা যাচ্ছে যে এক্সপ্যানশন হচ্ছে। আর সেটাকেই ইন টার্মস অফ এফআরডব্লিউ মেট্রিক আমরা লিখতে শিখবো। তার তিনটে কেস আমরা দেখবো ফ্ল্যাট ইউনিভার্সের ক্ষেত্রে, পজিটিভলি ওই পজিটিভ রেডিয়াস অফ কার্ভেচার বা নেগেটিভ রেডিয়াস অফ কার্ভেচার, এই তিনটে কেস আমরা পড়বো। এবং তারপরে এক্সপ্যান্ডিং ইউনিভার্সের জন্য ফ্রিডম্যান ইকুয়েশন কিরকম দেখতে হয়, তার স্পেশাল কেস যদি স্ট্যাটিক হতো বা ফ্ল্যাট হতো তার ক্ষেত্রে কিরকম হতো, সেই কেসগুলো এখান থেকে তোমরা ডিরাইভ করো, যেগুলো তোমাদের কোয়েশ্চেনও আসছে দেখলাম। তো এবার বোঝা গেল শুভজিৎ যে কি হলো থ্রু আউট দ্য এন্টায়ার প্রসেস, এতক্ষণ অব্দি কি হলো শুভজিৎ? হ্যাঁ, এমনি ঠিক আছে, কিন্তু ওই যে ওই জায়গাটা যে বললে না, ওই আইনস্টাইনের যে ফিল্ড থিওরি ওটার সাথে মিললো না, মানে ওই জায়গাটা কি হলো ব্যাপারটা, মানে ওই জায়গাটা দেখো ওর কি আইনস্টাইন, হ্যাঁ বলো। মানে ওটা কি মানে আইনস্টাইনেরই একটা ফিল্ড থিওরি, তার সাথে এই নতুন যেটা এসটিআর শুনতে জিটিআর পাচ্ছি মিলে করলো? না, আমি বলছি যে ওই যে ফিল্ড থিওরি যেটা, সেটা আইনস্টাইনেরই বানানো ছিল, এবার সেটার সাথে এই এসটিআর থিওরি জিটিআর না, মিলে। আইনস্টাইনস ফিল্ড ইকুয়েশন। ওটা আচ্ছা ফিল্ড আচ্ছা থিওরি না, ওটা আইনস্টাইনস ফিল্ড আচ্ছা। ইকুয়েশন। যেরকম তোমরা নিউটনের লজ অফ হ্যাঁ মোশন পড়ো না, ওরকম আইনস্টাইনের ফিল্ড হ্যাঁ ইকুয়েশন আছে, যেটা জিটিআর এর মানে একদম কি বলবো বেসিক পিলার। আইনস্টাইনস ফিল্ড ইকুয়েশন নিয়ে এখন কাজ হচ্ছে, ওটারই এই যে মডিফিকেশনটা একটা করা হয়েছিল স্ট্যাটিক থেকে এক্সপ্যান্ডিং, সেটারই আরো মডিফিকেশন চলছে। সো ওই যে আইনস্টাইনের ফিল্ড ইকুয়েশন গুলো আছে, তুমি নেটে সার্চ করলে পেয়ে যাবে, কিন্তু মানে ওটা ঠিক বুঝতে কতটা পারবে আমি জানি না, কারণ তোমরা অবশ্য টেন্সার পড়ছো, তবে তাও বুঝতে পারবে না, ওটা একটু কমপ্লিকেটেড দেখতে আইনস্টাইনস ফিল্ড ইকুয়েশনটা। তো এই আইনস্টাইনস ফিল্ড ইকুয়েশনটার মেন বক্তব্য ওটাই, যেটা তোমরা স্টেটমেন্টে লিখলো, এনার্জি মাস সেটা স্পেস টাইমকে কার্ভ হতে সাহায্য করবে, এবং সেই স্পেস টাইম যেটা কার্ভ হলো, সেই কার্ভ স্পেস টাইমটাই ওর মাসের এভলিউশন বা স্পেস টাইমের এভলিউশনকে ডিটারমাইন করবে। তো সেটাকেই আইনস্টাইন ইকুয়েশনে লিখতে পেরেছিল। এবার তার থেকে যে সলিউশনটা আসা উচিত আর এই ডিএস স্কোয়ার থেকে যে সলিউশনটা আসছে, দুটোর সলিউশন কখনো মিলছিল না। তার ফলে সেখানে একটা কন্ট্রাডিকশন হচ্ছিল। এবার হোমোজিনিটি আর আইসোট্রপি এই দুটো কিন্তু মানতেই হবে, কসমোলজি এই দুটো প্রিন্সিপাল মেনেই নিচ্ছে, কারণ ওটা কসমোলজিক্যাল প্রিন্সিপাল থেকে আসছে। তাহলে ভুলটা কোথায় হচ্ছে? তার মানে আমাদের ভুলটা হচ্ছে স্ট্যাটিক ধরে নেওয়ায়, কারণ ক্যাপিটাল আরটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে বলেই দেখলো যে ফিল্ড ইকুয়েশনের সঙ্গে থেকে যে মানে সলিউশনটা আসছে সেটার সঙ্গে মিলছিল না। তার ফলে এরপরে এফআরডব্লিউ মেট্রিকে কি করা হলো, ওই কারেকশনটা করা হলো, স্ট্যাটিক টার্মটাকে উঠিয়ে দেওয়া হলো। অর্থাৎ ক্যাপিটাল আর আর কনস্ট্যান্ট থাকলো না, সেটা টাইমের সঙ্গে ভ্যারি করে গেল। ক্যাপিটাল আর তো রেডিয়াস অফ কার্ভেচার, সেটাই যদি টাইম ডিপেন্ডেন্ট হয়ে যায় তাহলেই তো আর ইউনিভার্সটা স্ট্যাটিক থাকে না। মানে ওই বেলুনের কেসটা, ওই যে এক্সপ্যান্ড করছে, ওইটা রিয়েলাইজেশন এখানে আসছে। ওই রেডিয়াস অফ কার্ভেচারটা কখনোই ফিক্সড নয়। স্মল আরটাও যেমন এখানে ভেরিয়েবল হবে, যে কোন ডিস্টেন্সে তুমি মাপছো, ক্যাপিটাল আরটাকেও তুমি আর টাইম ইন্ডিপেন্ডেন্ট ধরতে পারবে না। দিস ওয়াজ দ্য মডিফিকেশন ডান বাই এফআরডব্লিউ মেট্রিক। বোঝা গেল এবার? সুশোভন, শুভজিৎ, অদিতি, অভিরূপ? যাবো।
বোঝা গেল কি? কোথায় গেলে তোমরা? হ্যাঁ দিদি, মোটামুটি বুঝলাম। হ্যাঁ ফিল্ড ইকুয়েশনসটা বলছিলাম, মানে এইগুলো একটু খাপ ছাড়া ভাবেই পড়ানো হচ্ছে, কারণ ফিল্ড ফিল্ড ইকুয়েশনস ইকুয়েশন একদম বলতে ওই ক্যাপিটাল জি 8/I নিউ হ্যাঁ ওইগুলো হ্যাঁ কি হ্যাঁ, বলছো? রাইট। ওই ক্যাপিটাল জিটা কিন্তু মানে ওই একদম ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট ওরকম নয়, মানে ওগুলোর ফর্ম আছে আলাদা, দেখবে মেট্রিক ফর্ম থাকে, 4x4 ওটা তো একটা অকাতের ম্যাট্রিক্স বাইরে। আসে। অকাতের বাইরে না, জিটিআর যদি তোমরা তো টেন্সর পড়ছো না, বললো তো ম্যাথামেটিক্যাল ফিজিক্সে আছে, কিছুটা তো জানি। আগের বার টেন্সর পড়েছিলাম, জানলে আগের সেমে। যাই হোক, তোমাদের এখন শেখার কোনো প্রয়োজনও নেই, কারণ জিটিআর তোমাদের নেই, সিলেবাসে নেই, কসমোলজিতে নেই। বাট ওই জিটিআরটা না জানলে এই মেট্রিক গুলোকে ধরতে পারবে না, কারণ এগুলো সবই জিটিআর এর পার্ট। কসমোলজিতে ফ্রি, তোমাদের কলেজেও নিশ্চয়ই তাই বলেছে, কলেজে কি কোনোভাবে এগুলো দেখিয়েছে ভেঙে ভেঙে? ওই জাস্ট একবার করিয়েছিল, মানে শুধু ওই জিটিআর ইকুয়েশনটা করিয়েছিল লিখেছে একটুখানি। একটুখানি, যে জাস্ট জি- ইকুয়েশনটা দেখিয়েছিল কি করে আসছে কোন ওই ইকুয়েশনটা জিরো। দেখিয়েছিল? ওই তোমার ওই ডি স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস সি স্কোয়ার ডি ও স্কোয়ার। এইটা, হ্যাঁ, এই ওয়ান প্রুফটা মাইনাস ঠিক জিটিআর এর না, মানে এইটা তো ওয়ান তোমরা মাইনাস কে এমনি আর স্কোয়ার এসটিআর ওই দিয়েও যেটা ছিল করতে পারবে। না, এইটা এটা মানে একটু ফর্মটা জাস্ট এসটিআর, লিখেছিল, ফর্মটা লিখে টেন্সরের ফর্মগুলো হ্যাঁ। লিখে তারপর টেন্সর গুলোকে ইকুইভ্যালেন্ট করে টোরে বসিয়ে আচ্ছা, কিছু একটা টেন্সর করেছিল। দিয়ে প্রুফটা করিয়েছিল তাই তো? মানে প্রুফ না ঠিক, মানে জাস্ট বসিয়ে দিয়েছিল, কিছু বলে লাগবে দেওয়া না যে তোমার। কি আসছে। হুম। ওটা তোমাদের দেখো পরীক্ষার জন্য কোনোভাবে এখন প্রয়োজন তারপরে নেই, কারণ ওটা মেট্রিকটাকে আসবে। ইন্টিগ্রেশন করে টোরে ওই ইউনিভার্সের ওই কত দূর থেকে ফোটন আসবে, হরাইজন, ওই জায়গাগুলো ওইটুকু শুধু করিয়েছে। বুঝতে পেরেছি, কিন্তু ওটার কোনো as such প্রয়োজন নেই, কারণ তোমাদের পক্ষে এইটা ডেরিভেশন বা এইটা কিভাবে আসছে সেটা জানা সম্ভব নয়। জিটিআর এর ওই জায়গাটা তোমরা পড়ো না, সো তোমরা এই এফআরডব্লিউ মেট্রিক থেকেই রাখবে, কারণ কোয়েশ্চেন এফআরডব্লিউ মেট্রিক থেকেই হবে, ইদার মেট্রিক থেকে হবে নইলে ফ্রিডম্যান ইকুয়েশন থেকে হবে। তোমাদের কিভাবে এফআরডব্লিউ মেট্রিকের ওই ডি স্কোয়ারটা এলো সেটা কোনোদিনই দেবে না, বুঝতে পেরেছো? তো এমনি মানে কেন হলো কি হলো কনসেপ্টটা ক্লিয়ার তো, যাতে জিজ্ঞেস করলে তোমরা উত্তর দিতে পারো যে এফআরডব্লিউ মেট্রিকটা কি এবং কেন এলো, হঠাৎ করে কেন এলো, সেটা বোঝা গেছে? অদিতি, হ্যাঁ অদিতি, ফাইন। তো আজকে লাস্টে এফআরডব্লিউ মেট্রিকের ফর্মটা বলে দিয়েই আমি করব। এফআরডব্লিউ মেট্রিকের দেখো এখানে কতটা দেখতে পাচ্ছ ভগবান জানে, তোমরা লিখে নাও এফআরডব্লিউ মেট্রিকের জেনারেল ফর্মটা, আমি ইয়েতে পাঠিয়ে দিচ্ছি, দাঁড়াও গ্রুপে পাঠিয়ে দিচ্ছি, ওটা দেখে লিখে নাও। এবং যেটা পাঠাচ্ছি ওর পাশে এই 3টে কথা জাস্ট লিখতে হবে তোমাদের। দেখো একটা ছবি গেছে যেখানে এফআরডব্লিউ মেট্রিকটা লেখা রয়েছে SKR বলে, পেয়েছো? পেয়েছো? পেয়েছো এফআরডব্লিউ মেট্রিকটা? হ্যাঁ দিদি বললাম। এবার ওর পাশে ওই কথাগুলো লিখে নাও, প্লাস মানে K=+1 এর পাশে লিখে নাও ইউনিফর্ম পজিটিভ কার্ভেচার, -1 এর পাশে লেখো ইউনিফর্ম নেগেটিভ কার্ভেচার, 0 এর পাশে লেখো ফ্ল্যাট স্পেস। এই ইউনিফর্ম পজিটিভ কার্ভেচার আর নেগেটিভ কার্ভেচারের মানে কি এটা দিয়ে আমরা পরের দিন শুরু করবো, এবং সেখান থেকে এই ফ্রি স্পেস থেকে কিভাবে এফআরডব্লিউ থেকে ফ্রিডম্যান ইকুয়েশনস আসছে সেই অবধি যাবো এগুলো থেকে। ঠিক আছে, এটা থাক, লেখা হয়েছে? লিখেছো অভিরুদ্ধ? ঠিক আছে +1 দেখি, এই যে +1 যেটা K=+1 এর পাশে লেখো ইউনিফর্ম পজিটিভ কার্ভেচার, -1 এর পাশে লেখো ইউনিফর্ম নেগেটিভ কার্ভেচার, K0 ফ্ল্যাট স্পেস। লেখা হয়েছে? এটা 2 ডাইমেনশনের জন্য, পুরোটাই যে লিখলে 2 ডাইমেনশনের জন্য। থ্রিডিটাও হবে, হাইপারবোলিকটা ঢুকে গেলেই, এই তো এখানে জেনারেলটা, এটা জেনারেলটাই লিখেছো তোমরা, এটা যেটা লিখেছো সেটা জেনারেলি লিখেছো, অসুবিধা নেই। হয়েছে লেখা? এইখানে এটা 2D জন্য দিয়েছিল। হ্যাঁ দিদি আর লিখলাম। প্রত্যেকে লিখে নিয়েছো তো? তাহলে এফআরডব্লিউ মেট্রিক অবধি থাকলো, এই অবধি কারোর কিছু বুঝতে প্রবলেম হচ্ছে যে এফআরডব্লিউ মেট্রিক কি কেন এসছে? অভিরূপ বোঝা গেছে?
ঠিক আছে, তাহলে এফআরডব্লিউ মেট্রিক অবধি থাকলো। পরের দিন এই পজিটিভ নেগেটিভ কার্ভেচারটা কি, তার সিগনিফিকেন্স কি, সেখান থেকে ফ্রিডম্যান ইকুয়েশনে যাব। তো কি বলে, সুশোভন একাই করেছিল সিউর পেপারটা সলভ। অভিরূপ, অদিতি আর শুভজিৎ, তোমরা একটু শুরু করো তো সিউর পেপারটা সলভ করতে। কিরকম কিরকম কোয়েশ্চেন আসছে, আমি তো বলেও ছিলাম, মানে ম্যাগনিটিউডের কোয়েশ্চেন গুলো করতেও বলেছিলাম। সবাই করেছিল তোমরা? সুশোভন একা পাঠিয়েছিল আমাকে, বাকিরা ম্যাগনিটিউডের অঙ্কগুলো করতে দিয়েছিলাম না? হয়নি তো করা কারোর। তো তোমাদের কাজ হচ্ছে সিউর পেপার থেকে যতটা এতদিন পড়ানো হয়েছে তার মধ্যে কোয়েশ্চেন গুলো করে আমাকে 2-3 দিনে, মানে শুক্রবারের মধ্যে একটু পাঠাবে। বোঝা গেছে? অদিতি, অভিরূপ, শুভজিৎ, তিনজনকে কিন্তু আমি টেক্সট করে জিজ্ঞেস করবো যে হয়েছে কিনা। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, তাহলে এখানে এন্ড করছি। আমি পিডিএফটা না কালকেই সব করবো, এগুলোকে ঠিক করি, করে তারপরে আপলোড করব। ঠিক আছে, ঠিক আছে, চলো অভিরূপ এন্ড করে দাও, তুমি ইয়েটা এন্ড করে দাও, রেকর্ডিংটা বন্ধ করে দাও।